নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভোট চুরির অভিযোগে সরগরম আসামের রাজনীতি। কাচারে 3 আন্তরাষ্ট্রীয় বাইক চোর গ্যাংয়ের সদস্য আটক। বাংলাদেশে পাচার বাইক। শিক্ষা সেতু অ্যাপে কারসাজি। স্কুলে না গিয়েও উপস্থিত শিক্ষিকা। শিক্ষা বিভাগের বিরুদ্ধে ক্ষোভ। এসআরএর নামে সংখ্যালঘু নাগরিকদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সিআরপিসিসি। এসআরের 7 নম্বর ফর্মের মাধ্যমে সংখ্যালঘু হেনস্থার বিরুদ্ধে শ্রীভূমিতে আন্দোলনে তৃণমূল কংগ্রেস। লায়ন্স ক্লাব ও বদরপুরের উদ্যোগে বিনামূল্যে ক্যাটারাক্ট শনাক্তকরণ শিবির। পরান্দি বেলারসবের বার্ষিক অনুষ্ঠানে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অসমের রাজনীতিতে এবার ভোট চুরির অভিযোগ গৌরব গগৈর। বিজেপির বিরুদ্ধে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। বিজেপির একটি গোপন জুম মিটিং এর তথ্য প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। কংগ্রেসের দাবি, প্রতিটি বিধানসভা কেন্দ্রে মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি। কংগ্রেস নেতা গৌরব গগৈ সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, সংবাদ মাধ্যমে বিজেপির এই ষড়যন্ত্রের কথা ফাঁস হওয়ার পরও কেন নির্বাচন কমিশন নীরব? কেন এখনো কোনো শতপ্রণোদিত তদন্ত শুরু হলো না? কংগ্রেসের অভিযোগ, পরাজয়ের আশঙ্কায় মুখ্যমন্ত্রী এখন হতাশ, আর সেই হতাশা থেকেই তিনি বেআইনি ও কুরুচিকর ভাষা ব্যবহার করছেন। বিজেপিকে চোর ডাকাতের দল বলে আক্রমণ করে গৌরব গগৈ আরো বলেন, যারা মানুষের মাটি, গরিবের ভবিষ্যৎ এবং ভোটের অধিকার চুরি করে আসামের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচনে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে নতুন আসাম গড়ার ডাক দিয়েছে কংগ্রেস। क्या करेंगे? देखिए, बीजेपी के दल पर कार्रवाई होनी चाहिए और हमने कांग्रेस पार्टी की तरफ से पहले ही एफआईआर दर्ज किया था। जब बीजेपी का जूम मीटिंग जब पब्लिक में आया, अखबारों में छपा कि उनका एक षड्यंत्र हो रहा है कि हर विधानसभा में लोगों का वोट का अधिकार छीनने की उनका जब साजिश हुआ, तभी जाके इलेक्शन कमीशन को सो मोटो इंक्वायरी करना चाहिए था। जब मुख्यमंत्री, अब वो थोड़ा आदमी फ्रस्ट्रेटेड है, फ्रस्ट्रेशन में ऊपर नीचे उसके बातें जा रहे हैं, मुंह फिसल रहा है, उस पर भी पुलिस प्रशासन, स्टेट का चीफ सेक्रेटरी, डीजीपी, वो जिस प्रकार का जो कानूनी जो अपराध कर रहा है, जिस प्रकार का भाषा, अभद्र और गैर कानूनी भाषा का जो प्रयोग कर रहा है, उस पर भी कार्रवाई होनी चाहिए और इसमें भी स्लो मोटो होना चाहिए। तो ये साफ साफ बताता है कि भाजपा का असम में वास्तव में क्या उनका स्थिति है। अगर इतना ही जनप्रिय है, इतना ही काम में सफल है, तो चोर डकैत की तरह काम करने का क्या उनका प्रयोजन है? पर अभी चोरी कर रहे हैं। मुख्यमंत्री कहते हैं कि वो चोरी करते हैं, चोरी करना है। हाँ, वो चोर डकैत का दल तो चोरी ही करेगा। यहाँ गाय का चोरी होता है, यहाँ ट्राइबल का माटी का चोरी होता है, यहाँ लोगों का वोट का चोरी होता है, यहाँ गरीब परिवारों के बच्चों का चोरी होता है। तो यही हो रहा है और इसीलिए असम का जनता इन चोर और डकैती का दल को इस बार इलेक्शन से यहाँ असम से भगाएगी और कांग्रेस के नेतृत्व में एक नया असम यहाँ पर स्थापित करेगी। যোৱাকালি একে প্ৰশ্ন মোক সুধিলে আৰু যোৱাকালিও মই কৈছোঁ যে আমাৰ মিত্ৰতা হ'বই গৈ, আৰু তাত আপোনালোকে বিজেপি অগপ দলত চাওক, য'ত অগপ বিধায়ক আছে তাত বিজেপি দলে নিজৰ প্ৰাৰ্থী ঘোষণা কৰিছে। UPPL BPFৰ অৱস্থা চাওক, দুজনক তেওঁলোকে ৰাখিব পৰা নাই। একে সমষ্টিত বিজেপি বিধায়ক আছে, একে সমষ্টিত AGP বিধায়ক আছে, হিমন্ত বনাম সৰ্বানন্দ সোণোৱালৰ শিবিৰ আছে। তো সেইকাৰণে তেওঁলোকৰ তুলনাত আমাৰ স্থিতি যথেষ্ট ভাল। কাচারের বাঘাবাজার থেকে চুরি হওয়া বাইক পৌঁছালো বাংলাদেশে। বাংলাদেশের সূত্রের ভিত্তিতে আন্তরাষ্ট্রীয় চোর চক্রের 3 চোরকে আটক করে পুলিশে সমঝে দিলেন স্থানীয় জনগণ। কাচার জেলার ধলাই থানার অন্তর্গত বাঘাবাজার অঞ্চলের বনগ্রাম থেকে চুরি হওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেল বাংলাদেশে সরবরাহ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ থেকে পাওয়া সূত্রের ভিত্তিতে চুরিকাণ্ডের সাথে জড়িত আন্তরাষ্ট্রীয় 3 চোরকে আটক করে পুলিশে সমঝে দেয় স্থানীয় জনগণ। গত 22 জানুয়ারি ভোর 4টা 4 মিনিটে
বাগাবাজারের বনগ্রামের বাসিন্দা নাজিমুদ্দিন লস্করের ঘরের সম্মুখ হইতে একটি সাদা রঙের AS11 AF 2987 নম্বরের ইয়ামাহা R15 মোটরসাইকেল চুরি হয়। চুরির সমগ্র দৃশ্য নাজিমুদ্দিনের ঘরে থাকা সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়। সিসিটিভি ফুটেজ দেখা যায় মুখে কাপড় বেঁধে 3 যুবক মোটরসাইকেল চুরি করে। ঘটনার দিন নাজিমুদ্দিন ধলাই থানায় এক মৌখিক অভিযোগ দায়ের করেন। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেলের ছবি ও নিজ মোবাইল নাম্বার দিয়ে বাইকটি ফিরে পাওয়ার আশায় একটি পোস্ট করেন। ফেসবুক পোস্ট থেকে বাংলাদেশের এক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাজিমুদ্দিনের সাথে যোগাযোগ করে এবং তার মোটরসাইকেলটি বাংলাদেশে পৌঁছে যাওয়ার কথা জানায়। প্রমাণ হিসাবে ওই ব্যক্তিটি একটি ছবি প্রেরণ করে যেখানে চুরিকাণ্ডের সাথে জড়িত 3 জন অভিযুক্তকে দেখা যাচ্ছিল। এদিকে ছবিটির সূত্র ধরে একজনকে শনাক্ত করা হয়। সে হলো শামচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আজমল হোসেন। বাইক মালিক নাজিমুদ্দিন স্থানীয় লোকের সহায়তায় আজমলকে তার ঘর থেকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আজমল চুরির কথা স্বীকার করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শ্রীভূমি জেলার কাবিল হোসেন ও সাদির আহমেদ নামের অন্য 2 অভিযুক্তকে আটক করা হয়। আটক করা 3 জন স্বীকার করে যে তারা চুরি করা মোটরসাইকেলটি মাত্র 50,000 টাকার বিনিময়ে পাতারকান্দি থানা এলাকার হাতিরগুলের বাসিন্দা মনির নামের এক ব্যক্তির নিকট বিক্রি করেছিল। সেই মনির মোটরসাইকেলটি বাংলাদেশে সরবরাহ করে। স্থানীয়রা 3 চোরকে পুলিশের হাতে সমঝে দেন। বাইক মালিক নাজিমুদ্দিন লস্কর অভিযুক্ত 3 জনের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের নিজ জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি মোটরসাইকেলটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে সীমান্ত পার হয়ে মোটরসাইকেলটি কিভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছলো তা নিয়ে বহু প্রশ্ন উত্থাপিত হচ্ছে। বাগাত তারা তা হইন আর বাগাত আগেও দেখছুন, দেখার পরে ধরিলেও তারা টেকার খুব দরকার। আমারে কইছেন ওলা ওলা আমরা সেম সাদা গাড়ি একটা আছে, আমিও জানি সাদা গাড়ি একটা আছে তারা, তে ওখান নিমু নিয়া নম্বর প্লেট বদলাই লিমু আর গাড়ি তো চিন পাওয়া যাইতো না, ওখান চালানি যাইব আর আমরা বাজেট তো কেউ দেখতো না। এটা আমি তো ভাবছি ওলা বেশিবার কোনো মাত নাই, তোরা টেকা তুরা দিমু হ্যাঁ আর ও গাড়ি ওখানে থাকে। আমি তো এখান জানি না ধরিলাও মানে টানোর বাড়ি করি গাড়ি কেন। তারপরে আমরা দুজনে একবার আইছি রাই খানজাওয়ালা আইয়া দেখি লেছি অন্য দেখার বাদে ধরিলেও আমি কইছি মানে ই করলি গুইলা গরম আর বাজারও মাঝখানো আমরা লোকেল আমি থানারও কইছি ইলা ইলা বাজারও মাঝখানো ইলা আমার ঢকিলা ডর করে আর এনে সিসি ক্যামেরা লাগাইল তোর হাড্ডি কুটি ভাঙ্গি লিবা এটা বুঝাইছি তানো কইছি। খোয়ার পরে ধরিলাও তাই নাসলা বাদে তাইনো আইসন তাইনো আমার পরে কইসন জায়গা যে সময় আই গেছি পয়সাও নাই আর লইয়া যাইয়া তাইন বাইক ওখান ঘুরাইয়া হনো নিছন নিয়ালে ওখান ওকে করছন করিয়া ঠেলাই ঠেলাই ও আম গাছের তলেও হনো নিছন ফিসারি ফারো আমার কইসন ওয়ার জ্বালাইতাম দেখাই দিছন মানে কে দেখাই দিছে? দুজনে দেখাইছে। আমি তার বাইক দেখান আসলো, আমি তার বাইক মানে দেখান আসলো মানে চালাই আইছে যে ওখানে দেখাইছে মানে ও মানে মিডিলও দেখো গু জ্বালাই গিয়া মানে দেখাই দিছ মানে আমি মানে পয়সার খাম আমার বুঝছো নি, আমার পয়সার খাম লাগে মানে কইছে আমি মানে আমার বেশ দিবা বুঝছো নি। তারা মানে হিন্দি বাতানোর জ্যোতি ফাজার হিন্দি বাতানোর জ্যোতি ফাজার আমি মানে মানে হুন্ডা এক্সচেঞ্জ দেখা লইছি মানে এই ঋণে সাদারে লাগে আমি কে জোর দিদি কে মানে 5,000 হতে বইবন আতিরগুল গ্রামের নাম সকালে গেছে আইতে আইতে গেছে বেশি তার নাম হইল মনির ও হে দিছে বাংলাদেশ সোনাতলা হইয়া পাঠানো সোনাতলা হইয়া দিছে বাংলাদেশ বাইক কত বেশি সর? 50,000 আর কি আগে দিছে 15,000 আর আরো দিছে 25,000 বাকিগুলো আবার দিছে না আতিরগুল নিয়া দিছে ও তার কাছে নিয়া দিছে হে তারে কইছে তারে আগে কয়খান বাইক দিছো? তারে আগে দিছে আমরা গাড়ি খানজন রইছিলাম ও রিনর দা মানে ওর কোনো পথ না দেখিয়া মানে ওগুতাইছে ভাই কত বাগা বাজার তো নিছে। শিক্ষা সেতু অ্যাপে কারসাজি, স্কুলে না গিয়েও উপস্থিত শিক্ষিকা। শিক্ষা বিভাগের বিরুদ্ধে ক্ষোভ। ডিজিটাল হাজিরা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে ফের এক তুগলুকি কাণ্ড প্রকাশ্যে এলো রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডে। এবার কাঠগড়ায় 1292 নং হরেন্দ্রনাথ এলপি স্কুলের শিক্ষিকা সাগরিকা নাথ। অভিযোগ উঠেছে শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে বিদ্যালয়ে সশরীরে উপস্থিত না হয়েও মাসের পর মাস হাজিরা দিচ্ছেন তিনি। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের দাবি অভিযুক্ত শিক্ষিকা সাগরিকা নাথ গত 2-3 মাস ধরে বিদ্যালয়ে সম্পূর্ণ অনুপস্থিত। অথচ আশ্চর্যজনকভাবে সরকারি শিক্ষা সেতু অ্যাপে তার উপস্থিতি নিয়মিত এবং নির্ভুল দেখাচ্ছে। প্রশ্ন উঠেছে যেখানে অ্যাপটি জিও ফেন্সিং বা লোকেশন ভিত্তিক প্রযুক্তিতে চলে সেখানে স্কুলে না গিয়েও কিভাবে হাজিরা সম্ভব হচ্ছে। বিদ্যালয়ের সূত্রে জানা গেছে ওই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতির কারণে
122 জন ছাত্রছাত্রী পঠন পাঠন লাটে উঠেছে। ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক পরিবেশ। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, প্রশাসনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও রহস্যজনকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করতে সাগরিকা নাথের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও তাকে পাওয়া যায়নি। এটা হলো আজকে বেশ আগে থেকে আমরা দেখি যে একজন ম্যাডাম এখানে প্রথম তো আমরা দুইজন আসলে, একজন স্যার আসলে, একজন ম্যাডাম আসলে, তারপরে আরেকজন আইসে, আর আমরা এসএমসি তরফ থেকে একজন আমরা মানে আলাদা একজন আমরা রাখছি, তাই না, মানে আমরা স্কুলের পড়াশোনার লাগে অনেক সাহায্যও করি। তারপরে গভর্নমেন্টের জিও থেকে আমরা মনে হয় আর একজন ম্যাডাম পাইছি, পাওয়ার পরে বেশ কতদিন ক্লাস করছেন সাগরিকা নাথ। বেশ কতদিন ক্লাস করার পরে হঠাৎ দেখি 1-1.5 মাস যাওয়ার পরে তাই মানে এখান থেকে নাই, তাই আমরা সবাই ভাবছি হয়তো ট্রান্সফার হয়ে গেছেন। 26শে জানুয়ারি যেদিন আমরা রামকৃষ্ণগর প্রোগ্রাম হয়, এখানে প্রোগ্রাম হয়েছে, হঠাৎ আমরা এই যে স্কুলের স্যারে আমার হঠাৎ হইতে যে এখনো পর্যন্ত আমরা অ্যাটেন্ডেন্স করতে পারছি না, আমরা ব্যস্ততা, আমরা ট্যাবলেট পর্যন্ত অফ হয়ে গেছে, তাই না, আমার মোবাইলও আমার দেখাচ্ছে হঠাৎ হইতে আমরা অ্যাটেন্ডেন্স করবার এখনো কোনো টাইমও পাইয়ার না, কিন্তু বাড়ির থেকে সাগরিকা নাথ নিজে অ্যাটেন্ডেন্স দিলি। বর্তমানের যুগে যে শিক্ষা সেতু হ্যাক করিয়া না কিরকম সিস্টেমে যে বাড়ি থেকে তাই অ্যাটেন্ডেন্স দিতে পারে যে একজন ম্যাডামে, একজন এত বাজে লাগছে আর দেখার পরে আমি স্কুল আইন না। আজকেও সেম, আজকেও আবার আমরা এসএমসি সব মেম্বার জমা হয়েছি, প্লাস আজকে আমরা সারে ফোন করিয়া বলছি হঠাৎ বাড়িতে আমরা আসলাম, তা লগে লগে আমরা আই গেছি, আইয়া দেখছি ঠিক সেম অ্যাটেন্ডেন্স দেওয়া, তারা স্কুলে উপস্থিত থেকে মানে তারা পরে অ্যাটেন্ডেন্স দেয়, সাগরিকা নাথ সবার আগে অ্যাটেন্ডেন্স থাকে। বারাসি ব্যান্ড ভ্রন্দনাথ এলপি স্কুল স্কুল টিচার কজন? স্কুল টিচার 3 জন আমরা। সাগরিকা নাথ যে ম্যাডাম তাই বিগত 4 মাস হয়ে গেছে, ঠিক ঠিক তারিখটা মনে নাই, টাইম ট্রান্সফার হয়ে গেছেন 40 নং কৃষ্ণনগর কেন্দ্র স্কুলে গেছেন, তাই ওখানে ট্রান্সফার বলতে আর কি ডিউটি অ্যাডজাস্টমেন্ট আর তো ওখানে তাই তো ডিউটি করে। তো আমরা নিজে কইতাম পারি না, আমরা নিজে অবাক, মানে 22 তারিখ থাকি আর অ্যাটেন্ডেন্সটা আমার স্কুলে মানে শো করে আর কি। আর তো শো করার এটাও আমরাও দেখছি না, 22 তারিখ অ্যাটেন্ডেন্স হয়েছে এটাও আমরা দেখছি না, কারণ তো 26 জানুয়ারি প্রোগ্রাম আমরা ব্যস্ত। 26 জানুয়ারির দিন সেদিন আমরা অ্যাটেন্ডেন্স দিছি না, মানে আমরা টোটালও দিছি না অ্যাটেন্ডেন্স, না দেওয়া সত্ত্বেও তার অ্যাটেন্ডেন্সটা আবার দেখার টাইম স্কুলে আইসে। তখন এসএমসির মেম্বার একজনে আমরা যে 26 জানুয়ারি ফ্ল্যাগ উত্তোলন করি, এটা মানে ফ্ল্যাগ উত্তোলন করিয়া এটা কাভার করার লাগে মোবাইলটা নিয়ে দেখছে আর কি, এটা যে সাগরিকা নাথ ম্যাডাম স্কুলে উপস্থিত আর ফিজিক্যালি টাইম নাই আর এমনি তো অ্যাটেন্ডেন্স দেখার। এরপরে আমরা জিগাজিগি তারা করছেন, তা আমরা তো কইলাম না, আমরা তো কিছু জানি না, আমরা কিছু এটা কইতাম পারতাম না। কোয়ার পরে তারা হুলস্থুল করিয়া মানুষ জমাইছে, তারা 26 জানুয়ারি আমার বাচ্চারা স্কুলের প্রোগ্রাম আছে, তারা সেখানেও গেছেন, 26 জানুয়ারি প্রোগ্রামে গেছেন, বিদ্যাপীঠে গেছেন আর কি। তখন আমার সিআরসি ছিলেন সুমন নাথ, তাই না আমারে কল করাইয়া আমারে কইন তুমি তাতে একটা অভিযোগ দিলাও, এটা মনে করি কিতা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, মানে কিতা একটা অসুবিধা হয়েছে কইয়া আমারে দিয়া বিও স্যারে লিখিত অভিযোগ দেওয়াইছে। স্কুলের নাম 1292 হরনাথ এলপি স্কুলে আমি এসএমসি মেম্বার। তো সাগরিকা নাথ আইসন নাই, 1 মাস ক্লাস করাইছেন, পরে তো আর তাইন গেলা গিয়া ছুটি লইয়া বুধ তাইন গেলা গিয়া যাওয়ার পরে তো আর তাই আইন না 4-5 মাস পরে তো অনেক স্যারে কইতরা যে অ্যাটেন্ডেন্স আমরা স্কুলে না ইয়া তাই অ্যাটেন্ডেন্স দিতরা বলে হয়তো ওটাও পক্ষে আমরা দেখাইলা স্যারে এসএমসি মেম্বার তো সবরে দেখাইলা হয়তো ওটাও। করিমগঞ্জে এসআর প্রক্রিয়ার বিরুদ্ধে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটির বিক্ষোভ। করিমগঞ্জে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় সত্যতা যাচাই না করে নির্বিচারে সংখ্যালঘু জনগণকে নোটিশ পাঠানোর প্রতিবাদে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদী কার্যসূচি পালিত হয়। ভারতীয় নাগরিকের নাম কর্তন করা চলবে না। দুপুর 12টায় পেট্রোল পাম্প পয়েন্টে নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ের দিকে অগ্রসর হয়। বিক্ষোভকারীরা জানান, এসআর এর নামে একজন ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া তারা কোনো অবস্থাতেই মেনে নেবেন না। তারা অভিযোগ করেন, ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগের মাধ্যমে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের অযথা হয়রানি করা হচ্ছে। মিছিলে বিভিন্ন স্লোগানে শ্রীভূমির রাজপথ উত্তাল হয়ে ওঠে। জেলা আয়ুক্ত কার্যালয়ে পৌঁছে আন্দোলনকারীরা প্রতিবাদ জানিয়ে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র জমা দেন এবং আসামের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছেও একটি স্মারকপত্র পাঠান। সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে একজন ব্যক্তি শত শত নাগরিকের বিরুদ্ধে
আপত্তি দাখিল করছে। এমনকি জীবিত মানুষকে মৃত দেখিয়েও নামকর্তনের চেষ্টা চলছে। ভুয়া অভিযোগের কারণে হাজার হাজার মানুষ দীর্ঘ সময় শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন এবং 7 দিনের নোটিশ নীতিও মানা হচ্ছে না। আজকে আপনারা জানেন এসআর নিয়ে যে বিসঙ্গতি চলছে পুরো আসামে, সঙ্গে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও, সেই বিষয়ে আমরা আজকে সিআরপিসি একটা আন্দোলন করে তুললাম এবং সেই সুবাদে আমরা ডিস্ট্রিক্ট মহাশয়কে একটা মেমোরান্ডাম দিলাম। ওনাকে আমরা মনে করে দিলাম যে আন্ডার সেকশন 32 অফ 1950 অফ পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950 and 13 of 1950 of People Representative Act of Indian Constitution, ডিস্ট্রিক্ট কমিশনার দায়বদ্ধ কারেক্টেড ভোটার লিস্ট তৈরি করার জন্য। আর যখন কোনো কমপ্লেন আসবে, কমপ্লেন আসার পরে উনি দেখবেন ওয়েদার প্রাইমা ফেসি এভিডেন্স আছে কিনা। যদি প্রাইমা ফেসি এভিডেন্স থাকে ফার্দার ইনকোয়ারি হবে। আমরা বললাম ইউ আর দি অথরিটি, আপনি বিএলওকে না দিয়ে আপনি চেক করে দেখেন, যদি এটা জাস্টিফাই হয়, যদি মানে প্রাইমা এভিডেন্স থাকে বিএলওকে দেখবে, দেখে তাকে কর্তন হবে। এসআরের নামে একজনও ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা চলবে না। এসআরের নামে 2 নম্বর, এসআরের নামে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার চক্রান্ত বন্ধ করবে। 3 নম্বর, এসআর প্রক্রিয়ায় ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে। 4 নম্বর, ভারতীয় নাগরিকের নাম কর্তন করার বিরুদ্ধে গর্জে উঠুন। 5 নম্বর, অন্যের নাম ব্যবহার করে ভিন্ন উপায়ে নাম কর্তনের চক্রান্তকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6 নম্বর, প্রতিজন ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট করতে হবে। 7 নম্বর, কোনো প্রকার বৈষম্য না করে প্রচলিত আইন মেনে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। 8 নম্বর, ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে খারিজ করতে হবে। যে এইটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব। চিফ মানে এখানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হচ্ছেন ডিসি মহোদয়, তারই দায়িত্ব। যদি কোনো মানে প্রবলেম হয়, অসুবিধা হয়, দায়িত্বটা তারই। তিনি এটা স্বীকার করে বলেছেন তার হাইয়ার অথরিটিকে আপনারা তখন এটা করবেন, ওইটা অ্যাপিল করতে পারেন। এসআর এর 7 নম্বর ফর্ম নিয়ে হেনস্থার অভিযোগ আন্দোলনে তৃণমূল কংগ্রেস। এসআর প্রক্রিয়ার 7 নম্বর ফর্মের মাধ্যমে সংখ্যালঘু নাগরিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে হয়রানির প্রতিবাদে এবার আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা এক বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এসআর প্রক্রিয়ার একাধিক বিসঙ্গতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভ চলাকালীন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড লাগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সামনে আটকে দেওয়া হয়। ফলে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এদিন তৃণমূল কংগ্রেস নেতা পরিমল রায় অভিযোগ করে বলেন, এসআরের নামে যেভাবে সংখ্যালঘু নাগরিকদের হেনস্থা করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে হয়রানি করা বা ভয় দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তিনি দাবি তুলেন, কোনো বৈধ ভোটারের নাম যেন ভুলবশত বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকা থেকে বাদ না দেওয়া হয়, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচি শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা শাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। স্মারকপত্রে এসআর প্রক্রিয়ার চলমান ত্রুটি ও অনিয়ম দ্রুত সংশোধনের দাবি জানানো হয়। আসামের প্রতিটি জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআরের 7 নম্বর ফর্ম দিয়ে যে তুগলুকি কাণ্ড ঘটছে এবং নাগরিকদেরকে যে হয়রানি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা প্রতিটি জেলায় মেমোরান্ডাম দিচ্ছি। সেই অনুসারে আজ শ্রীভূমি জেলায় ইলেকশন অফিসারের কাছে আমরা মেমোরান্ডাম দেব। তারপর আমরা জেলা উপায়ুক্ত মহোদয়ের কাছে আমরা তার কপি তার কাছে দেব। আমাদের দাবি হলো 7 নম্বর ফর্ম দিয়ে উল্টোপাল্টো লুক দিয়ে ফর্ম ফিল আপ করে মানুষদেরকে হয়রানি করা হচ্ছে এবং যাদের নাম 2001-এর ভোটার লিস্টে আছে তাদের পরিবারের সবাই ভোটার লিস্টে নাম ঢুকবে, এটা স্বাভাবিক। কিন্তু এসআর ফর্ম লাগিয়ে নাগরিকদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেটার বিরুদ্ধে আজ আমরা মিছিল করে এখানে নির্বাচনী কার্যালয়ের সামনে এসেছি। আমাদের দাবি হলো ফেব্রুয়ারির 2 তারিখ যে সীমাবদ্ধতা ইলেকশন কমিশন দিয়েছে
সেটা আমরা এক্সটেনশন চাইছি, যাতে কমপক্ষে ফেব্রুয়ারি মাস মানুষদেরকে হিয়ারিংয়ের সুযোগ করে দেওয়া হোক। কারণ লার্জ স্কেল হিয়ারিং ব্লক পর্যায়ে জমা হয়ে আছে, এগুলি সঠিকভাবে হিয়ারিং করা সম্ভব নয় এই তারিখের ভিতরে। তাই আমরা তারিখ এক্সটেনশন চাইছি এবং 7 নম্বর ফর্ম দিয়ে অ্যাকশন করার আগে যে প্রতিবাদী যে ব্যক্তি থাকে তার আইডেন্টিফিকেশন, তার পোস্টাল অ্যাড্রেস, তার ভোটার আইডি এবং তার কাছ থেকে প্রাথমিকভাবে তদন্ত করে এই অভিযোগনামা অফিসে এটা কার্যকর করার প্রয়োজনীয়তা আছে। না হলে দেখা যাচ্ছে একজন লোক 30 জন 25 জনের নামে অভিযোগ দায়ের করছেন, এতে অফিসার এবং সরকারি কর্মচারীদের কাজ বেড়েছে আর মানুষদেরও হয়রানি বেড়েছে। এগুলি একটি স্বাভাবিক কথা। এই স্বাভাবিক কথাগুলি সরকার যদি না বুঝে, ইলেকশন কমিশন যদি না বুঝে, তাহলে আমাদের নাগরিক যাবে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট,
গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার ও শিলচর লায়ন্স আই হসপিটালের যৌথ উদ্যোগে এবং বেলিস্ট্রং সিমেন্ট ও বদরপুর অযাচক আশ্রমের অধীন অখণ্ড মণ্ডলীর সহযোগিতায় বদরপুরে একদিন ব্যাপী বিনামূল্যে ক্যাটারেক্ট শনাক্তকরণ ও IOL সার্জারি শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 110 জন রোগীর চোখ পরীক্ষা করা হলে 26 জনের স্থানীয় শনাক্ত হয় এবং তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য শিলচর লায়ন্স আই হসপিটালে পাঠানো হয়। এছাড়া 61 জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। লায়ন্স ক্লাবের PRO সমীন্দ্র পাল জানান, চলতি লায়নস্টিক বর্ষে এটি ক্লাবের 7ম স্বাস্থ্য শিবির এবং ইতিমধ্যে হাজারেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। এদিনের শিবির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের বর্ষিয়ান কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর সহ অন্যান্যরা। স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয় সহযোগিতা করেন অনুরাধা বোস সহ অন্যান্যরা। শিলচর লায়ন্স আই হসপিটালের পক্ষ থেকে অপটোমেট্রিক মনিদীপ চক্রবর্তী ও রুহুল আমিন বরবুইয়া সহ অন্যান্যরা রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন। শিবিরের অযাচক আশ্রমের অধীন অখণ্ড মণ্ডলীর পক্ষ থেকে অঞ্জুক পুরকাইস্ত, জ্যোতিপ্রকাশ পুরকাইস্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নমস্কার, আমি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের PRO সমীন্দ্র পাল। আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন সহসভাপতি এনামুদ্দিন মহাশয়। আজ আমরা লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার এবং লায়ন্স আই হসপিটালের উদ্যোগে সঙ্গে বেলিস্ট্রং সিমেন্ট ও অখণ্ড মণ্ডলের সহযোগিতায় টেনিস গ্রাউন্ড ময়দান সংলগ্ন অখণ্ড মণ্ডলীর অযাচক আশ্রমে আজ একটা চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত রয়েছেন বরিষ্ঠ প্রদীপ্ত কুমার দে মহাশয়, সুজিত কর মহাশয়, গুরুনন্দন ঘোষ মহাশয়, সমরজিৎ চক্রবর্তী মহাশয় সহ আরো অন্যান্যরা। অযাচক আশ্রমের নেতৃবর্গ কর্মকর্তারা আমাদের সহযোগিতা করছেন, বেলিস্ট্রং এর কর্মকর্তারা আমাদেরকে সহযোগিতা করছেন। আজকের এই শিবিরে শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত 20 জনের অধিক ক্যাটারেক্ট শনাক্ত হয়েছে। আমরা লায়ন্স চক্ষু হাসপাতালে পাঠাবো, তাদেরকে বিনামূল্যে ছানির অপারেশন করা হবে। তাছাড়া বেশ কিছু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। আমরা অযাচক আশ্রমের অখণ্ড মণ্ডলীর যারা আমাদেরকে এই জায়গাটা শিবির পরিচালনা করার জন্য দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং বেলিস্ট্রং সহ অন্যান্যদের যারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। ক্যাম্পটা আয়োজন করেছি। এই ক্যাম্পগুলো বিশেষভাবে উদ্যোগ নেন আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা 2 জন, তাদের নাম না বললেই হয় না। তারা হলেন শ্রীযুক্ত প্রদীপ্ত কুমার দে মহাশয়, আমাদের ক্লাবের বর্ষিয়ান কর্মকর্তা। তাছাড়া আরেকজন রয়েছেন সুজিত কর মহাশয়। তাদের অক্লান্ত প্রচেষ্টায় প্রত্যেক মাসে এই চক্ষু পরীক্ষা শিবির, ক্যাটারেক্ট শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়ে থাকে। 2025-26 লায়ন্সটিক ইয়ারে আমাদের টার্গেট হলো অন্তত পক্ষে 14টি শিবির করার। বরাক উপত্যকার বিভিন্ন স্থানে আমরা এই শিবিরটা পরিচালনা করে থাকি লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে। এখন পর্যন্ত আমরা প্রায় 1000 রোগীদেরকে এই সেবা প্রদান করেছি। এটা আমাদের 7ম
শিবির চলছে। আগামী মাসে যেটা শিবির হবে কাটিগড়ার মোহনপুরে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন মহাশয়ের বাসভবনের সামনে আগামী 26 ফেব্রুয়ারি এই শিবিরটি অনুষ্ঠিত হবে। সেই শিবিরে আসবেন যারা, সেই সব রোগীদের কাছে একটা অনুরোধ, আপনারা আগেভাগে নিজেদের বিপি এবং ডায়াবেটিস, সুগার যাকে বলে, আপনারা আগে টেস্ট করে নেবেন। এটা যদি হাই লেভেল হয়ে থাকে তখন চক্ষু পরীক্ষা করা যাবে, কিন্তু যদি ধরুন ক্যাটারাক্ট ধরা পড়ে তাহলে অস্ত্রোপচার বা অপারেশন করা যাবে। তাই আপনারা আপনাদের বিপি এবং সুগারটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। তাছাড়া এই শিবিরে পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন দুজন মহিলা যারা লায়ন ক্লাবের সঙ্গে জড়িত নন, সমাজসেবী অনুরাধা বোস এবং আইনজীবী সমাজসেবী লক্ষ্মী দত্তগুপ্ত। তাদেরকে আমরা পরান দা প্যালট শপের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে শিল্প সংস্কৃতির নানা আয়োজনে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত খ্যাতনামা শিল্পী সীমান্ত মুখোপাধ্যায়। এছাড়াও শ্রীভূমির বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সুভাষিস চক্রবর্তী সহ স্থানীয় ও বহিরাগত বহু শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাদের পরিবেশিত সঙ্গীত পরিবেশনা দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। সাংস্কৃতিক সন্ধ্যায় আধুনিক ও রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি মনোমুগ্ধকর রবীন্দ্র নৃত্য এবং কত্থক নৃত্য পরিবেশিত হয়। নৃত্যশিল্পীদের সাবলীল উপস্থাপনা ও শৈল্পিক অভিব্যক্তি দর্শকদের প্রশংসা কুড়ায়। উদ্যোক্তারা বলেন, সংস্কৃতির মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের বন্ধন আরো দৃঢ় হয়। ভবিষ্যতেও এই ধরনের সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন তারা। শ্রীভূমি জেলার আমাদের একটা সংগঠন, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন পরমদা প্যালট শপের আয়োজনে আমরা আজকে নাচে গানে তবলায় সব কিছু নিয়ে আমাদের অ্যানুয়াল ফাংশন, যেটা বাৎসরিক অনুষ্ঠান, আমরা আজকে সম্পন্ন করতে চলেছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের জন্য অত্যন্ত গর্বের দিন, কারণ আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন আমাদের যিনি গুরু রয়েছেন শ্রী দিব্যজ্যোতি চক্রবর্তী মহোদয়, উনার গুরু শ্রী দেবতোষ নাথ মহোদয় এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রীভূমি জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুভাষিস চক্রবর্তী মহোদয় আমাদের আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুদূর কলকাতা থেকে আগত সুনন্দ মুখোপাধ্যায় মহোদয়। উনি এখানে এসে আজকে আমাদের এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান আজকে শুরু হয়েছে এবং তারপর আরো বিভিন্ন বাদ্যযন্ত্র অনুষ্ঠান ছিল এবং এখন আমাদের রবীন্দ্র নৃত্য থেকে শুরু করে এবং সব শেষে আমাদের কত্থক নৃত্য রয়েছে। আমাদের যিনি গুরু রয়েছেন শ্রী দিব্যজ্যোতি চক্রবর্তী মহোদয়, ওনার একটা বিশেষ একটা অনুষ্ঠান এখানে রয়েছে এবং আপনারা দেখতে পাবেন আমার ঠিক পেছনে এখানে রয়েছে আমাদের পরমদা প্যালট শপ আর্টের একটা পার্ট আছে, আমাদের গানের একটা পার্ট আছে, আমাদের ড্রামার একটা পার্ট আছে এবং আমাদের রবীন্দ্র নৃত্য এবং কত্থক নৃত্য দুটা আলাদা আলাদা পার্ট রয়েছে। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।